পুলিশের বাধা উপেক্ষা করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। এ সময় কয়েক দফা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও শেষ পর্যন্ত শাহবাগে সব পক্ষেরই শান্তিপূর্ণ অবস্থান ছিল। আন্দোলনকারীদের দাবি, কোটা সংস্কার নিয়ে সরকারি ঘোষণা না আসা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। ইশতিয়াক ইমনের রিপোর্ট। একদিকে কোটা সংস্কারের দাবিতে শাহবাগে আন্দোলনকারীদের মিছিল, অন্যদিকে পুলিশের শক্ত অবস্থান। বিকেল ৫টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় দফায় দফায় তৈরি হয় উত্তেজনা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকেই মোতায়েন রাখা হয় সাজোয়া যান। সেই যান দখলে নেয় আন্দোলনকারীরা। অনেকটা বাধ্য হয়েই পিছু হটে পুলিশ। শিক্ষার্থীদের সাথে আলোচনার পর সাজোয়া যানটি ফেরত পায় পুলিশ। বারডেম হাসপাতালের মোড়ে থাকা পুলিশকেও পিছু হাঁটতে বাধ্য করা হয়। আন্দোলনকারীদের দাবি, পুলিশ ব্যারিকেড না দিলে এমনটা হতো না। পুলিশও তখন কিন্তু আমাদের বাধা দিয়েছে। আমরা কিন্তু আমাদের শান্তিপূর্ণ যে আন্দোলন সেটা কিন্তু আমরা চালিয়ে যেতে চেয়েছি, কিন্তু পুলিশ আমাদেরকে সেটা করতে দেয় নাই। এটা তাদের যৌক্তিক দাবি। এই দাবি অধিকার আদায়ের লক্ষ্যে তারা যে কোনো কিছু করতে পারে। পুলিশের ব্যারিকেড ভাঙতে গিয়ে আহত হয় কয়েকজন। তবে পুরো ঘটনায় আরও একবার সহনশীলতার পরিচয় দেয় পুলিশ। আমি কোনোভাবে আসার ট্রাই করছি, বাট একজন পুলিশ আমাকে ছাড়েই নাই কোনোভাবে। সে আমাকে থ্রেট দিছে গ্রেপ্তার করার। এরপর কোনোভাবে আমি দৌড় দিয়ে তাদের কাছ থেকে বের হয়েছি। বেসরকারি টেলিভিশন সময় টিভির ৩ সাংবাদিকের উপর হামলা চালায় আন্দোলনকারীদের একটি দল। মিছিল শুরুর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের সমন্বয়কারী বলেন, কোটা সংস্কারের দাবি নিয়ে প্রয়োজনে তারা সরকারের সাথেও আলোচনায় রাজি। তারা এটির একটি যৌক্তিক সংস্কার করবে এবং আমাদেরকে বা এখানে যারা রয়েছে অংশীজন তাদেরকে নিয়ে এটার জন্য আলোচনায় বসে, তাহলে অবশ্যই কেন নয়, কেন আমরা তাদেরকে সহযোগিতা করব না। শাহবাগে যখন এই পরিস্থিতি, তখন ছাত্রলীগের অবস্থান ছিল টিএসসিতে। সেখানে সমাবেশে ছাত্রলীগ সভাপতি বলেন, আন্দোলনটি যৌক্তিক, কিন্তু জনদুর্ভোগ তৈরি করে আন্দোলন করা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার সরকার কোটা সংস্কারের সমস্যার একটি যৌক্তিক, ন্যায়সঙ্গত, ইনক্লুসিভ এবং যুগোপযোগী সংস্কার অবশ্যই সুনিশ্চিত। শাহবাগ মোড় বন্ধ করে সমাবেশ শুরুর পর আশেপাশের পুরো এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা। এদিকে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের উপরে হামলার প্রতিবাদে শুক্রবার বিকেল ৪টায় সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের ডাক দিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে নতুন কর্মসূচি ঘোষণা করে ৪ ঘন্টা পর শাহবাগ থেকে অবরোধ তুলে নেন তারা। এইবার কোনো ভুল করতে চাই না, কোনো ফাঁদে পা দিতে চাই না। আমরা চাই কোটা সমস্যার চূড়ান্ত সমাধান বাংলাদেশে হতে হবে। আমরা 18 সালে আন্দোলন করেছি, 24 সালেও আন্দোলন করছি। আমরা স্পষ্টভাবেই বলছি, হাইকোর্টের সাথে আমাদের আন্দোলনের কোনো ধরনের সম্পর্ক নেই। আদালতের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা রয়েছে, কিন্তু আমাদের এক দফা দাবি, সেটি সরকার ও আইন বিভাগের কাছে। আমরা বলেছি, জাতীয় সংসদে আমাদের যে এক দফা দাবি 5% কোটা অনগ্রসর জনগোষ্ঠীর জন্য রেখে বাকিটা মেধাভিত্তিকভাবে নিয়োগ দিতে হবে এবং আইন পাস করতে হবে। এই এক দফা দাবি সহ সারা দেশে যে হামলা করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল ৪টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার করে সংসদে আইন পাশ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। পরবর্তী কর্মসূচি হিসেবে আগামীকাল শুক্রবার বিকেলে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে তারা বিক্ষোভের ডাক দিয়েছেন। এ নিয়ে কথা বলবো আজকে। আমাদের সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু সাইদ কনক। স্বাগত জানাচ্ছি সংবাদযোগে আপনাদের। আসিফ মাহমুদ, শুরুতে আপনার কাছে জানতে চাই যে আজকে বিকেলে হাইকোর্টের যে রায়, সেটার মূল অংশ প্রকাশের পর আপনারা বলেছেন যে আপনাদের প্রাথমিক বিজয় হয়েছে। অর্থাৎ আপনারা কোটার সংস্কার চান, সরকার কোর্টে লড়ার মাধ্যমে তারাও সংস্কার চায় বা বাতিল চায়। হাইকোর্ট বলেছে যে সরকার চাইলে সংস্কার করতে পারে, তারপরেও আপনারা কেন মাঠে?
ধন্যবাদ আপনাকে। এতদিন ধরে কিন্তু এই কথাটি বলা হচ্ছিল না, এতদিন ধরে সরকারের পক্ষ থেকে, সরকারের বিভিন্ন দায়িত্বশীল জায়গা থেকে বলা হচ্ছিল যে এটি হাইকোর্টের বিষয়, এখানে সরকার হস্তক্ষেপ করতে পারবে না, হস্তক্ষেপ করলে সেটা কন্টেম্পট অফ কোর্ট হবে। এই কথাটি বলে কিন্তু বারবার আমাদের আন্দোলনের যৌক্তিকতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছিল। আমাদেরকে বারবার বলা হচ্ছিল যে হাইকোর্টের রায়ের জন্য অপেক্ষা করতে, কিন্তু আমরা যখন দেখলাম যে হাইকোর্ট রায়ের আংশিক একটি অংশ যখন প্রকাশিত হলো, সেখানে হাইকোর্টে কিন্তু বলছে যে কোটার বিষয়টি হচ্ছে সরকারের নীতির বিষয়, যেটা আমরা প্রথম দিন থেকে বলে আসছিলাম। যদিও অনেক আইনজীবী অনেকেই আমাদের এই দাবিটির বিরোধিতা করেছেন। এটি সরকার চাইলে কোটা সংস্কার করতে পারে, অর্থাৎ সরকারের কাছে এটি কোটা সংস্কারের এখতিয়ার রয়েছে। সো আমরা তো আজকে আর এই দাবিটা অন্তর্ভুক্ত করি যে সংসদে আইন পাস করে কোটা সংস্কার করতে হবে। আমরা এই দাবিটি কিন্তু দীর্ঘদিন ধরে করে আসছি, যখন হাইকোর্টে কিন্তু এই রায়টি দেন। তো আমরা মনে করি যে সরকারের কাছে আমাদের দাবি আগে থেকেও ছিল, এখন আমাদের দাবি সরকারের কাছে, এবং হাইকোর্টও সেটি স্পষ্ট করেছে যে কোথায় আমাদের দাবি করতে হবে। আমরা চাই সংসদে আইন পাশের মাধ্যমে কোটা ব্যবস্থার কোটা পদ্ধতির একটা স্থায়ী সংস্কার করা হোক, এবং আর কোনো প্রকার মূলা ঝোলানো না হোক, আর আমাদেরকে আর হাইকোর্ট দেখানো না হোক, কারণ হাইকোর্টই দেখিয়ে দিয়েছে যে এই সমস্যার সমাধান কে করতে পারে। জি, আবু সাইদ কনক, আপনারা আজকে সংবাদ সম্মেলনে বলেছেন যে আপনারাও শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবিকে আপনারা যৌক্তিক বলেছেন, অর্থাৎ আপনারাও সংস্কার চাইছেন। তাহলে আপনারা শিক্ষার্থীরা মাঠে নামার পরে আপনারা আজকে এই দাবিটি কেন করছেন? এতদিন এই দাবিটি কোথায় ছিল? ধন্যবাদ একাত্তর টিভি এবং আজকের সংশ্লিষ্ট অতিথিকে। আপনি যেটা প্রশ্ন করেছেন, আর তো এতদিন কেন আমরা এই দাবিটা বলি না, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বা যৌক্তিক যে সংস্কার, এর একটা সাবজুডিস বিষয় ছিল এতদিন ধরে। তো সাবজুডিস বিষয়ে আমরা আসলে কথা বলতে চাই নাই, এই সাবজুডিস বিষয়ে কথা বলা অনুচিত অ্যাকচুয়ালি। এই জন্য আমরা এটা সাবজুডিস হয়েছে 2021 সালে মামলা করার পরে, কিন্তু তার আগে এটা তো 18 সাল থেকে এটি চলছিল। জি, 2018 সাল থেকে একটি পরিবর্তন জারি হয়েছিল। 2018 সাল থেকে আমাদের অবস্থান ছিল যে কোটা ব্যবস্থাটি বাতিল না করে এবং যৌক্তিক সমাধান আমরা 2018 সালে আগেও ছিল, 2018 সালের পরেও আমাদের বাংলাদেশ ছাত্রলীগের অবস্থান একই ছিল যে আমরা কোটা ব্যবস্থার যুগোপযোগী, টেকসই এবং আধুনিক একটি কোটা ব্যবস্থা আমরা প্রত্যাশা করি। জি, অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আমি একটু যদি বলতে চাই যে আশিক মাহমুদ যেটা বললেন যে আইন পাশ করে স্থায়ী সংস্কার, দেখুন কোটা ব্যবস্থা একটি চলমান প্রক্রিয়া। এটি সংসদে যদি আইন পাশ করা হয় তাহলে এটা একটি স্থায়ী সমাধান। এটা চলমান প্রক্রিয়া, যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন সময় পরিবর্তন করা হবে, যুগোপযোগী করা হবে। আজকে নারী কোটা 10%, আমাদের নারীরা ক্ষমতায়িত হলে আরো আস্তে আস্তে সেটা কমবে। সুতরাং আমি মনে করি এটা আইন পাশ করে স্থায়ী সংশোধন করা উচিত বলে আমি মনে করি না। তো একটি পরিবর্তন, এটা চলমান প্রক্রিয়া, এটা গ্রাজুয়ালি এটা কমতে থাকবে বা গ্রাজুয়ালি এটা সংস্কার করতে হবে, এটা আসলে। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, গতকাল পর্যন্ত ব্যাপারটা একরকম ছিল, আজকে যখন হাইকোর্টের যে রায়ের মূল অংশ সেটি প্রকাশের পরে কিছুটা পরিষ্কার হয়েছে এবং এখন অনেক কিছুই হয়তো বলা যায় বা বলার সুযোগ তৈরি হয়েছে। ব্যাপারটা এখন তাহলে কি দাঁড়ালো? এটা মানে আইনি অবস্থানটা কি, আর সংকটটা এখন কি তাহলে প্রক্রিয়ায় তৈরি হলো, প্রক্রিয়াগত হলো? ধন্যবাদ। দেখুন, আমি একজন আইনজীবী হিসেবে আজকে আপনার পত্রিকার যে রিপোর্টটা দেখলাম সেটা মানে ঠিক এটা আনকমন নির্দেশনা বের হয়েছে। নর্মালি তো আমরা জানি যে রায়টা বের হয় সেখানে পুরো রায়টাই থাকে, আর কোর্টের মধ্যে যখন ডিক্লারেশনগুলো হয় তখন আমরা রেফার করে আমরা বলি যে এই নির্দেশনা, প্রেস রিলিজ দিয়ে আমরা সরকার বা বাদীর আইনজীবীরা আমরা বলি যে এইভাবে রায় হয়েছে। কিন্তু হঠাৎ করে আজকে রিপোর্টে দেখলাম যে আংশিক রায় বের হয়েছে। আংশিক রায়টা কিভাবে বেরোলো, কিভাবে এটা কি সার্টিফিকেট কপি হয় কিনা আংশিক রায়, এটা আমার কিন্তু জানা নেই, এটা ব্যাপারে বলতে পারবো না। তবে যাই হোক, ধরে নেই আমরা যে এইটাই হয়তো কোর্ট বলেছেন যে সরকার ইচ্ছা করলে করতে পারবে। এটা তো আমি গতকালকে আপনাকে বলেছি যে আইন পাস করার এখতিয়ার হলো পার্লামেন্ট, এখানে সুপ্রিম কোর্ট কিছু বলতে পারবে না। আইন পাস করার পরে আইনটা যদি বেআইনি, মানবাধিকার লঙ্ঘন, সংবিধান লঙ্ঘন এগুলো হলে পরে আদালত সেটাকে বাতিল করে দিতে পারবে, যেটা অনেক আইনি কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়। তো এখন ছাত্রদের যে দাবি, তারা যেটা বলছিল সেটা হলো নির্বাহী বিভাগের কাছে তাদের দাবি ছিল
যে তারা এই আইন সংশোধন করার জন্য, যেমন তারা আগেও বলছে যে আমরা কিন্তু পুরো বাতিল চাইনি, যদিও আগের বার পুরো বাতিল করে দেওয়া হয়েছে, কারণেই কিন্তু চ্যালেঞ্জ হয়েছে। তো পুরো বাতিল না চাইলে তারা যদি সংসদ চেয়েছেন, আদালত কিন্তু সেইটি রায়ের মধ্যে, যেটা আংশিক রায় বলা হচ্ছে সেটার মধ্যে কিন্তু ওই রকম কথাটাই আমি দেখলাম, যে সরকার চাইলে এই যে কোটার যে পরিমাণ অংশ মানে পার্সেন্টেজ এগুলাকে কম বেশি করতে পারবে, এটা একটা রায়ের মধ্যে বলা হয়েছে, এটা পত্রিকায় এসছে। তো যদি হয়ে থাকে তো সেখানে তো আসলে এটা তো বাস্তবতাই, তো যে কোনো সময় আইন করতে পারে। এখন ছাত্রদের যে দাবি, আমার তো মনে হয় যে এখন মোটামুটি একটা কাছাকাছি পর্যায়ে এসেছে, যেহেতু আদালতের মাধ্যমে একদম বলা হয় না সম্পূর্ণভাবে যে না আদালত যা বলবে তাই সরকার এখানে কিছু করতে পারবে না, এরকম অবস্থান কিন্তু আদালতের না। আবার ছাত্ররাও বলছে যে আপনার সংশোধন করে যতটুকু রাখা দরকার, যতটুকু প্রয়োজন সেতটুকু রাখা দরকার, সরকারও তো তাই চায়। অতএব সেক্ষেত্রে মোটামুটি আমার কাছে মনে হয় কাছাকাছি চলে আসছি। কিন্তু একটি সমস্যা হলো, কাছাকাছি অবস্থানের মধ্যে থাকলেও এই পরিস্থিতিটাকে কিন্তু কিছুটা উত্তেজিত করছে আজকে থেকে আমরা দেখলাম। কারণ এর আগে কিন্তু আপনার মুভমেন্ট হচ্ছিল, ছাত্র সংগঠন তেমন কোনো বক্তব্য দেননি, কিন্তু আজকে কিন্তু ছাত্র সংগঠন আবার বক্তব্য দিয়েছেন। কালকে হয়তো পাল্টাপাল্টি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করবে, এটা পরিস্থিতিকে আরো জটিল করতে পারে। আমি আহ্বান জানাবো সরকারকে, দেখুন ছাত্রদের একটা ইমোশনাল ডিমান্ড, যে এত পড়াশোনা করে আমি মেধা না দিয়ে যদি চাকরি না নিতে পারি, তো এটা তাদের খুব কষ্ট দেবে এবং এটা কিন্তু তাদেরকে বিমুখ করবে শিক্ষা থেকে। শিক্ষা না, শুধু রাষ্ট্রীয় শৃঙ্খলা থেকে করবে। পার্সেন্টেজ ঠিক করে এই সংশোধন যদি দেওয়া হয় আইন পাশ করে, তাহলে আমার মনে হয় যে এটি চূড়ান্ত সমাধান হয়ে যায় এবং রাষ্ট্রে, এবং বিশেষ করে এখন যে সমস্যা হচ্ছে, আমাদেরও তো সমস্যা হচ্ছে রাস্তাঘাটে। আজকে দেখছেন গতকালকে একজন বিদেশি মেহমান স্পিকারের সঙ্গে দেখা করতে যাবেন, তাকেও এই গরমের মধ্যে তাকেও রাস্তায় হেঁটে যেতে হয়েছে। তো এগুলো তো আমাদের তাড়াতাড়ি সমাধান করা উচিত। এই বিতর্ক না বাড়িয়ে, বিভিন্ন রকম বক্তব্য না দিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী এসছেন, অতএব তার সঙ্গে যেন মন্ত্রীরা আলাপ করেন এবং নির্দেশনা নিয়ে তাকে ব্রিফ করে, তাকে যেন সঠিকভাবে ব্রিফ করে জিনিসটা সমাধান করার দিকে যায়, সেটাই আমি প্রত্যাশা করি। জি, আসিফ মাহমুদ। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বলছিলেন যে অনেকটাই প্রায় কাছাকাছি চলে এসেছে সমাধানের, এবং আজকে যে জমায়েত ছিল সেই জমায়েতে কিছুটা উত্তেজনা ছিল, এমনকি সাংবাদিকদের উপরেও আক্রমণ করা হয়েছে। মানে কি কারণে আসিফ মাহমুদ, এটার আসলে কি ব্যাখ্যা আপনাদের থেকে? এই আন্দোলনে কিন্তু আমরা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে নামিনি, আন্দোলনে আমাদেরকে নিয়ে আসা হয়েছে। 18 সালে ডিসাইডেড একটা বিষয়কে আবার সামনে এনে হাইকোর্টের মাধ্যমে, এবং বলা হয়েছে যে সরকারের এখানে কিছু করার নেই, যেটি ভুল ছিল, আমাদেরকে আন্দোলনে নিয়ে আসা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে, আপনারা দেখেছেন গত 10 দিন 1 তারিখ থেকে আমরা আন্দোলন কর্মসূচি পালন করে যাচ্ছি সারা দেশে। বাংলাদেশের ইতিহাসে এমনটি হয়েছে কিনা জানি না, এত বড় স্কেলের আন্দোলনে কোথাও একটি গাড়ি ভাঙচুর থেকে শুরু করে কোথাও আগুন কিংবা বিন্দুমাত্র বিশৃঙ্খলার খবর কিন্তু মিডিয়াতে আসেনি। তো আজকে যেটা হয়েছে, উত্তেজনার কথা যেটা বলছেন, সেটাও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এসেছে। আমরা আমাদের কেন্দ্রীয় কর্মসূচি লাইব্রেরির সামনে থেকে শুরু করার আগেই দেখেছি কুমিল্লাতে আমাদের শিক্ষার্থীদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে, তাদের উপর হামলা করা হয়েছে, প্রায় 30 জনের মতো সেখানে আহত হয়েছেন। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে প্রায় 10টির উপরে স্থানে শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। এটি আমি মনে করি প্রশাসনের তরফ থেকে শিক্ষার্থীদেরকে উস্কে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ আন্দোলন করছে এবং কোনো একটি মহল হয়তো শিক্ষার্থীদেরকে উস্কে দিয়ে তাদেরকে শান্তিপূর্ণ আন্দোলনের দিক থেকে সরানোর চেষ্টা করছে। এবং সাংবাদিকদের উপর হামলার যে বিষয়টি বললেন, আজকে আমরা দেখেছি ক্যাম্পাসে একটি ছাত্র সংগঠন অছাত্রদেরকে ক্যাম্পাসে নিয়ে এসে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টা করেছে। এতদিন আমরা আন্দোলন করছি, কোথাও কোনো সংবাদকর্মীর সাথে তো এই ধরনের ঘটনা আমাদের আন্দোলনকারীরা ঘটাননি। সংবাদকর্মীদের সাথে আমাদের খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং ভবিষ্যতে থাকবে। কিন্তু আজকে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের যেই উচ্ছৃঙ্খল এবং অছাত্ররা ক্যাম্পাসে এসেছিল, বাসে করে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন মহানগর থেকে যে অছাত্ররা এসেছিল, আমরা মনে করি আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এবং সংবাদকর্মীদের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে ব্যাঘাত ঘটাতে তারাই এ ধরনের উস্কানিমূলক এবং সাংবাদিকদের উপর হামলার মতো খুবই খারাপ জঘন্য কাজ করেছেন। তাহলে তো এটার ছবি আছে, সাংবাদিকদের কাছে ছবি আছে, লাইভের মধ্যে এই ঘটনাটি ঘটেছে। আপনারা তাদের বিচার দাবি করেন কিনা? যারা এই কাজ করেছে তাদের সবাইকে তো চেনা যাচ্ছে।
জি অবশ্যই, আমরা চাই তাদের পরিচয় শনাক্ত করা হোক এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। আমরা নিজেরাও চেষ্টা করছি খুঁজে বের করতে, কিন্তু আমরা ছবিগুলো এ পর্যন্ত যতটুকু দেখেছি তাদের কাউকে আমরা চিনতে পারিনি এবং আমরা চেষ্টা করছি তাদেরকে শনাক্ত করতে তারা আমাদের মধ্যে কেউ কিনা। কিন্তু এখন পর্যন্ত আমরা যে খবর পেয়েছি তারা আমাদের কেউ ছিলেন না এবং তারা ক্যাম্পাসে যে অছাত্ররা আজকে বাসা বেঁধেছিল, ক্যাম্পাসে কয়েকটি বাস নিয়ে আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে অছাত্ররা এসেছিল, তারাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করছি। জি, আবু সাইদ কনক, এতদিন আপনারা জমায়েত হননি, এই আন্দোলন নির্বিঘ্নভাবে শিক্ষার্থীরা করতে পেরেছে। আজকে আপনারা ক্যাম্পাসে আপনাদের জমায়েত ছিল এবং আপনারা পুরো সময়টা ক্যাম্পাসে অবস্থান করেছেন এবং আসিফ মাহমুদ অভিযোগ করছিলেন যে বাইরে থেকে বাস ভর্তি করে অছাত্রদের আনা হয়েছে ক্যাম্পাসে, কি বলবেন? এতদিন আমরা কিন্তু সকালবেলা প্রেস কনফারেন্স করে আমাদের বক্তব্য পরিষ্কার করেছি, আর যেটা বলা হলো যে আমরা বাইরে থেকে মানুষজন নিয়ে এসেছি, বাইরে একই অভিযোগ আমি তাদেরকেও দিতে পারি, যেটা হচ্ছে শাহবাগে কিন্তু সকল, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল না, সকল বিশ্ববিদ্যালয় থেকে শুধু তারা যে বলছে বিভিন্ন অনুপ্রবেশকারী তাদের সমাবেশে তাদের আন্দোলনের সাথে সংশ্লিষ্ট সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে। তো অসচেতন তাদের উপরে ছিল। আর উত্তেজনা আপনি দেখবেন গত 6-7 দিন ধরে একটি শান্তিপূর্ণ আন্দোলন চলছে, শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলন ছিল। বাংলাদেশ ছাত্রলীগ কোথাও কোনো ক্যাম্পাসে কোনো বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় একটি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে কোনো উত্তেজনামূলক কথা, কোনো উত্তেজনামূলক উস্কানি এগুলো কোথাও দেওয়া হয়নি। বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মী থেকে শুরু করে পুলিশ প্রশাসন সকলেই তাদের প্রতি সহমর্মিতা দেখিয়েছে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। যেখানে আন্দোলন করতে চেয়েছে সেখানে পুলিশ থেকে শুরু করে সকলেই তাদেরকে সহযোগিতা করেছে। এবং কিন্তু পাশাপাশি আপনি দেখবেন যে তারা যে জনদুর্ভোগ সৃষ্টি করছে গত 6-7 দিন ধরে তাদের আন্দোলন প্রতি সহমর্মিতা থেকে আজকে এই জনদুর্ভোগের কারণে তাদের প্রতি সাধারণ মানুষের শুরু থেকে শুরু করে সকল মানুষের একটি বিতৃষ্ণা চলে আসছে এই আন্দোলনের প্রতি। যখন গতকালকে হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশনে একটি সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে আগের পরিপত্রটাই জারি থাকবে। এরপরও আমরা দেখেছি এই আন্দোলনে প্রতিনিয়ত যারা আসলে এই কোটা ব্যবস্থার একটি সুস্পষ্ট একটি যৌক্তিক সমাধান চায় তারা এই আন্দোলনে এখন আর আসছে না, কিন্তু যারা আন্দোলনকে পুঁজি করে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় তারাই আজকে আন্দোলন ধারাবাহিকতা বজায় রাখার অপচেষ্টা চালাচ্ছে বলে আমি মনে করি। এবং মানে পরস্পর বিরোধী অভিযোগ। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, কি বলবেন এখন নির্বাহী বিভাগের যে 4 সপ্তাহ নির্বাহী বিভাগের কাছে দাবি শিক্ষার্থীদের, কিন্তু আপিল বিভাগ তো আসলে 4 সপ্তাহের একটা স্ট্যাটাস কো দিয়েছে। এই সময়ের মধ্যে, এই 4 সপ্তাহের মধ্যে নির্বাহী বিভাগের কিছু করার সুযোগ আছে কিনা, কোনো আইনি বাধা কি আছে? দেখুন, আমি একটু উত্তেজনা নিয়ে আগে বলি। উত্তেজনা কিন্তু গতকালকে পর্যন্ত এর আগে ছিল না। উত্তেজনা আসার আগে কিন্তু কতগুলো পয়েন্ট আপনি দেখেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা এটা করতে দিবে না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন লিমিট ক্রস করেছেন, এবং ছাত্রলীগ আবার আজকে সম্মেলন করে মানে প্রেস কনফারেন্স করে তারাও তাদের বক্তব্য দিয়েছেন। এই ঘটনাগুলো হলো উত্তেজনার মূল শক্তি। এগুলো না থাকলে কিন্তু ওই আগের মতোই হতো। যেহেতু উত্তেজনার এই পয়েন্টগুলো এসে গেছে, কাজেই স্বাভাবিকভাবে কারণ আপনি যদি এভাবে চলতে থাকে উত্তেজনা বাড়বে, আরো বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হতে পারে। আর আপনি যেটা বলেছেন সেটা হলো যে হ্যাঁ, এই যে কথাটা এসছে সেটা হলো স্ট্যাটাস কো আছে। স্ট্যাটাস কো থাকা অবস্থায় যেহেতু আদালতে আইন করার ক্ষেত্রে কোনো বাধা নাই, যতক্ষণ পর্যন্ত কোর্ট বলবে, নির্দিষ্ট করে বলবে যে এইটার ব্যাপারে তোমরা কিছু আইন করতে পারবা না, এটা অবশ্য কোর্ট বলবে না কখনো, বা কোনো সুনির্দিষ্ট ব্যাপারে যদি ডিক্লারেশন দিয়ে দেয় যে এইটা এইরকমই হবে, তখন আর সেই আইনটা পাস করা যায় না। কিন্তু এখানে আদালতের অবস্থানটাও যেহেতু একটু ফ্লেক্সিবল আছে এবং তারা তো অতএব সেক্ষেত্রে সমাধানের জন্য স্বল্প সময় আইন পাস হয় তো, তাই না? আইন যে পাস হয় তা তো না। আর আপনার এই শাহবাগের আন্দোলনের কারণে অনেক বড় ধরনের আইন পরিবর্তন আমরা তো জানি। যুদ্ধ অপরাধীর বিচারের ক্ষেত্রে তো প্রথম ফাঁসি হয়নি, এবং এই শাহবাগের আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু আইন পরিবর্তন হয়েছে, ফাঁসি হয়েছে। কাজে এটি তো উদাহরণ আছে আমাদের। এবং আসলে আমি মনে করি যে এই আন্দোলনে তো রাজনৈতিক লোকজন থাকতে পারে, কিন্তু ইন জেনারেলি মনে হচ্ছে এটা কোনো রাজনৈতিক আন্দোলন না। এটা ছাত্রদের যারা নাকি পেতে চায়, এটা তাদেরই আন্দোলন। এবং আমার মনে হয় যে ছাত্রলীগের যে সাপোর্ট বৃদ্ধি পাওয়ার জন্য ছাত্রলীগ তো সেটা বলতে পারতো যে আমরাও তাদের পক্ষে, এরকম বক্তব্য তারা বলেছেন। কিন্তু কারণ হলো যে এই সাধারণ ছাত্র তো যেহেতু দলীয় না, তারা তো যে কোনো দলকে সাপোর্ট করতে পারে, সেই দল যদি তাদের সহমর্মিতা দেখায়।
তা আমার মনে হয় যে এইভাবে বিবেচনা করে সরকারের পক্ষ থেকে যে স্থিতি ঘোলাটের দিকে না যায়, সেইভাবে চিন্তা করে সরকার যদি এই আন্দোলনকারীদের যেভাবে বলছেন তারা সেভাবে, তারা তো বলেছেন যে কালকেই আইন পাশ করতে হবে, তা না, প্রশাসনের পক্ষ থেকে গভর্নমেন্টের পক্ষ থেকে তারা ডিক্লারেশন দেয় যে আমরা এই ধরনের কর্মসূচি এবং আমরা করব বা আমরা কমিশন করব। এগুলো করলেই তো হয়ে যাচ্ছে, সেরকমই তো মনে হয় কথাটা। কিন্তু আমি এখন আজকে যেটা মনে হচ্ছে আমার কাছে, সেটি এইরকম সুষ্ঠু চিন্তাটা সরকারের পক্ষ থেকে আসবে কিনা এটা আমার একটু সন্দেহ মনে হচ্ছে, কারণ পরিস্থিতি আমার ভিন্ন দিকে যাচ্ছে। কিন্তু আমার প্রত্যাশা থাকবে, সবাই প্রত্যাশা থাকবে, পরিস্থিতিটাকে ভিন্ন দিকে না নিয়ে এই ছাত্রদের সমস্যার সমাধানটা সরকার করে দেয়, এটি আমার প্রত্যাশা। জি, আসিফ মাহমুদ, আপনারা বাংলা ব্লকের যে কর্মসূচি পালন করছিলেন, আগামীকাল আপনারা বলেছেন যে আপনারা ক্যাম্পাসে বিক্ষোভ করবেন, শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে। আপনারা তাহলে আগামীকালকে আর রাজপথে আসছেন না? না, আমরা এমনটি বলিনি। আমরা বলেছি প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় আগামীকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করবে। এটি তারা যে কোনো স্থানে করতে পারে, কিন্তু আমাদের ব্লকের কর্মসূচি আগামীকাল থাকছে না। আগামীকাল আমরা বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ গিয়ে আমাদের যে কর্মসূচি আছে সেটি পালন করব। সারা দেশে শিক্ষার্থীদের উপর যে হামলা এবং বাধার ঘটনা ঘটেছে তার প্রতিবাদে মূলত আমাদের আগামীকালকের কর্মসূচি। কনক ভাই বললেন যে অছাত্ররা তো শাহবাগে আসে। দেখুন, শাহবাগ কিন্তু ক্যাম্পাস নয়। ক্যাম্পাস এবং শাহবাগের মধ্যে কিন্তু পার্থক্য আছে। শাহবাগে আমরা সবসময় শাহবাগে আন্দোলন করার অধিকার তো আমাদের গণতান্ত্রিক অধিকার। শাহবাগে যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ছাত্ররা একত্রিত হয়ে আন্দোলন করতে পারে। কিন্তু ক্যাম্পাস কিন্তু একটা সেন্সিটিভ জায়গা। ক্যাম্পাসে বাসে করে এভাবে অছাত্রদের নিয়ে এসে অস্থিতিশীল করার যেটা আজকে আমরা দেখলাম, এবং আমাদের কর্মসূচি যতক্ষণ চলমান ছিল, দেখুন আমাদের কর্মসূচি ছিল আজকে 3:30টায়, ছাত্রলীগের কর্মসূচি ছিল আজকে 2:30টায়, এবং আমাদের কর্মসূচি যতক্ষণ চলমান ছিল, ছাত্রলীগের কর্মসূচি কিন্তু ততক্ষণ রাজভাস্কর্যে চলমান ছিল। এটিকে আমরা এক ধরনের উস্কানি বলে মনে করি, এবং আমরা চাই না কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটুক। ছাত্রলীগও সেক্ষেত্রে এটি চাইবেন না বলেই আমরা মনে করছি। আবু সাইদ কনক, আগামীকাল কি আপনাদের কোনো কর্মসূচি আছে ক্যাম্পাসে? ক্যাম্পাসে আমাদের এখন পর্যন্ত কোনো কর্মসূচি আমরা ঘোষণা করিনি। আর আমি একটু বলতে চাই যে 2:30 যে আমাদের কর্মসূচি ছিল, তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল দেখে আমাদের কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছিল। এবং আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে বাংলাদেশ ছাত্রলীগ এই বৃষ্টির মধ্যেও ততক্ষণ অপেক্ষা করেছে যতক্ষণ এই তাদের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে তাদের মিছিলটি নিয়ে তারা শাহবাগে যতক্ষণ পর্যন্ত গেছে, ততক্ষণ বাংলাদেশ ছাত্রলীগ অবস্থান করেছে, তারা যাতে সুস্থভাবে সঠিকভাবে যেতে পারে, কোনো অনিন্দিত ঝামেলা না হয় বা বিশৃঙ্খলা না হয়। এই জন্য তারা যখন শাহবাগে পৌঁছেছে তখন আমরা মিছিলটি শুরু করে আমরা রাজু ভাস্কর্যে গেছি। এবং রাজু ভাস্কর্যে এখানে সকল সংগঠন তাদের নেতাকর্মীকে এনে সমাবেশ করে, এটা এই ক্যাম্পাসের প্রচলিত নিয়ম। তো আমি মনে করি না এখানে ক্যাম্পাসে তার বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে কোনো বা অছাত্ররা এসে কোনো উস্কানি বা উত্তেজনা করার সৃষ্টি করেছে। এবং আমাদের বক্তব্যের মধ্যে আমাদের কোনো উস্কানি বা উত্তেজনামূলক বক্তব্য আমাদের সংগঠনের নেতাকর্মী বা বাংলাদেশের সভাপতি, সাধারণ সম্পাদক শুরু যারা বক্তব্য দিয়েছেন, এরা কোনো উত্তেজনামূলক বক্তব্য দেননি। এবং আমার আহ্বান থাকে, বাংলাদেশ ছাত্রলীগ মনে করে যে কোটা সংস্কার একটা যৌক্তিক সমাধান চাই, সেটা হবে টেকসই, সেটা হবে যুগোপযোগী এবং সেটা হবে ন্যায়সঙ্গত। এবং এই ন্যায়সঙ্গত সংস্কারের জন্য সরকার থেকে শুরু করে উচ্চ আদালত থেকে শুরু করে সকলের সহযোগিতা করে একটি কমিশন গঠনের মাধ্যমে যৌক্তিক সংস্কার করা হয়। এটা অবশ্যই শাহবাগের ওই গুটি কয়েক মানুষ এই বাংলাদেশের শিক্ষার্থীদের ভাগ্য নির্ধারণ করবে না। বানরের রুটি ভাগের মতো 5% কোটা থাকবে, বাদ বাকিগুলো থাকবে না। এই বানরের রুটি ভাগাভাগি হতে চায় না। আমরা চাই একটি যুগোপযোগী বৈজ্ঞানিক সম্মতভাবে এটা একটি কমিশন গঠন করে এরপরে এটা একটি যৌক্তিক সমাধান চাই। এবং বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদেরকে আস্থা আনতে চাই এবং শিক্ষার্থীদের কাছে বলতে চাই যে আমরা বাংলাদেশ ছাত্রলীগ এই কোটা সংস্কৃতির যৌক্তিক সমাধানের জন্য আমরা সর্বোত্তম চেষ্টা করব। অনেক ধন্যবাদ আবু সাইদ কনক, আসিফ মাহমুদ এবং অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আপনাদের তিনজনকেই যুক্ত হবার জন্য আজকে সংবাদযোগে।